Welcome everybody to today's class, and the topic is cohort and experimental study. At first, what is cohort? A cohort is a group of people who have something in common and who remain part of a group over an extended period of time. তাহলে যে কোনো বৈশিষ্ট্য সম্পন্ন একদল মানুষ যাদের কোনো কিছু কমন থাকে দীর্ঘ সময় ধরে, তারাই হচ্ছে কোহর্ট। এটা কিন্তু কোহর্ট স্টাডি না, আমি বলছি কোহর্ট কি। A cohort is a group of people who have something in common and who remain part of a group over an extended period of time. In cohort study, the researchers select the subject at the onset of the study and then determine whether they have risk factors or whether they are exposed to risk or not. This study proceeds from cause to effect. তাহলে কোহর্ট স্টাডি যে গ্রুপ অফ পিপলের মধ্যে করা হয়, আসলে সেই গ্রুপ অফ পিপলই হচ্ছে কোহর্ট। তাদের একটা কিছু কমন থাকবে এবং তারা একটা গ্রুপের পার্ট হিসেবে দীর্ঘদিন থাকবে। যেমন কারো যদি জন্মদিন হয় 1লা জানুয়ারি, তাহলে যাদের জন্মদিন 1লা জানুয়ারি সবাই একটা কোহর্ট। যাদের ম্যারেজ ডে 14ই ফেব্রুয়ারি তারা সবাই মিলে একটা কোহর্ট। যারা একটা নির্দিষ্ট দ্বীপের বাসিন্দা তারা সবাই একটা কোহর্ট। তাহলে কোহর্ট স্টাডি করা হয় এই গ্রুপ অফ পিপলের উপরে, যারা যাদের মধ্যে অনেক জিনিস কমন থাকবে এবং দীর্ঘদিন তারা একটা গ্রুপের পার্ট থাকবে। তো কোহর্ট স্টাডিতে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে প্রসিড করা হয়। এই জন্য কোহর্ট স্টাডির আরেক নাম হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি, ফরওয়ার্ড লুকিং স্টাডি, বা লঙ্গিটিউডাল স্টাডি। In cohort study, all subjects are observed over certain period of time to see the effect of risk factors or exposure. The purpose of cohort study is to find out the risk factors. Other names of cohort study আগে যেটা বললাম, যেটা prospective study, longitudinal study, incident study, forward looking study. আমরা আগে জেনেছি যে ক্রস সেকশনাল স্টাডিতে ডিজিজ বা কোনো ঘটনার প্রিভিলেন্স বের হয়ে আসে, আর কোহর্ট স্টাডিতে ডিজিজের ইনসিডেন্স বের হয়ে আসে। ডিজিজ ফ্রিকোয়েন্সি মেজার করার অন্যতম দুইটা প্যারামিটার বা ইন্ডিকেটর হচ্ছে, একটা হচ্ছে ইনসিডেন্স আর একটা হচ্ছে প্রিভ্যালেন্স। তো প্রিভ্যালেন্স বের হয়ে আসে ক্রস সেকশনাল স্টাডিতে, আর ইনসিডেন্স বের হয়ে আসে কোহর্ট স্টাডিতে। কোহর্ট স্টাডি 3 রকমের হতে পারে। প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি, যেটা আইডিয়াল কোহর্ট স্টাডি, অর্থাৎ বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতের দিকে আমরা একটা গ্রুপ অফ পিপলকে অবজার্ভ করতে থাকবো। রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি, যে পিছন দিকে ফিরে গিয়ে তারপরে ওখান থেকে সামনের দিকে ফলো আপ করা, যেটা উদাহরণ দিয়েছিলাম যে যদি আমরা হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল তার ইফেক্ট দেখতে চাই, তাহলে আমি 45 সনে যারা এফেক্টেড হয়েছিল তখন থেকে হিস্ট্রি নিব, যে 45 সনে আপনার কি হলো, পরে 60 সনে কি হলো, 70 সনে কি হলো, 2000 সনে কি হলো। এইভাবে অতীত থেকে বর্তমানের দিকে যদি আসি তাহলে সেটা রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি, এবং সামনে যদি আরো এগিয়ে যাই তাহলে সেটা রেট্রোপ্রসপেক্টিভ কোহর্ট স্টাডি। যেটা আইডিয়াল সেটা প্রসপেক্টিভ, অর্থাৎ বর্তমান থেকে ভবিষ্যতের দিকে। রেট্রোস্পেক্টিভ কোহর্ট মানে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, আর রেট্রোপ্রসপেক্টিভ মানে অতীত থেকে শুরু করে বর্তমান পার হয়ে ভবিষ্যৎ পর্যন্ত। তাহলে there are three types of cohort study: prospective, retroprospective and retrospective cohort study. আমরা যদি কোহর্টের ডিজাইনের, কোহর্ট স্টাডির ডিজাইনের ইয়েটা দেখি, ফ্লোচার্টটা দেখি, তাহলে কোহর্ট সিলেক্টেড ফর দা স্টাডি, তার তারা অটোমেটিক্যালি দুইটা গ্রুপে ভাগ হয়ে যায়। একটা গ্রুপ এক্সপোজ টু দা ডিজায়ার্ড সাবস্টেন্স, আরেকটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ বা আনএক্সপোজড গ্রুপ। মানে আমি কোন একটা, ধরেন কোন একটা দ্বীপের লোকদেরকে সিলেক্ট করলাম যে তাদের হার্ট ডিজিজ হয় কিনা এটা দেখবো, তাহলে আমি কিছু লোক পাবো স্মোকার, কিছু পাবো নন স্মোকার। যারা স্মোকার তারা হলো এক্সপোজড গ্রুপ,
যারা নন স্মোকার তারা হলো আনএক্সপোজড গ্রুপ। পরে আমি ৪০ বছর পরে দেখব যে কার হার্ট ডিজিজ হলো, কার হলো না। তো এক্সপোজ গ্রুপ অর্থাৎ স্মোকার যারা তাদের মধ্যেও কিছু হার্ট ডিজিজ পাওয়া যাবে, আবার হার্ট ডিজিজ পাওয়া যাবে না এরকম পাওয়া যাবে। আর কন্ট্রোল গ্রুপ যারা স্মোকিং করে না তাদের মধ্যেও হার্ট ডিজিজ কিছু পাওয়া যাবে, আবার হার্ট ডিজিজ ছাড়াও পাওয়া যাবে। আর এখানে কোহর্ট স্টাডিতে ডিরেকশন হচ্ছে বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতের দিকে, এবং আল্টিমেটলি আমার যে সিলেক্টেড কোহর্ট ছিল তার মধ্যে ৪ ধরনের গ্রুপিং পাওয়া যাবে। ৪ টা গ্রুপ পাওয়া যাবে। পরে এনালাইসিস করে সিদ্ধান্ত নেওয়া যাবে যে ওই যে এক্সপোজার সেটা ডিজিজের কারণ কি না। হিস্টোরিক্যাল কোহর্ট স্টাডি বা রেট্রোস্পেকটিভ কোহর্ট স্টাডি, এখানে রেকর্ড, যেহেতু অতীতের হিস্ট্রি নিতে হবে তাহলে রেকর্ড ঘাটতে হবে অতীতের। তারপরে এক্সপোজ গ্রুপ, আনএক্সপোজ গ্রুপ পাওয়া যাবে এবং আলটিমেটলি ৪ টা। এখানে অতীত থেকে শুরু করে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে ডিরেকশন চলতে থাকবে। কখন আমরা কোহর্ট স্টাডি করি? অ্যাপ্লিকেশন অফ কোহর্ট স্টাডি to find out the risk factors associated with the disease, to find out the incidence, prognosis, and natural history of disease. Cohort study advantage: can estimate multiple outcome of a single exposure. অর্থাৎ স্মোকিং যদি আমরা সিঙ্গেল এক্সপোজার ধরি, তাহলে স্মোকিং এর পরে 20 থেকে 40 বছর বা 60 বছর পরে কি কি সমস্যা হয় সবই বের করা সম্ভব। লেস প্রোন টু বায়াস, এখানে বায়াসনেস এর সুযোগ নেই। সুইটেবল ফর রেয়ার এক্সপোজার, can measure incidence of disease. So these are the 4 advantages of cohort study. Disadvantages of cohort study: more expensive, time consuming, and require large samples. Not suitable for rare disease. মানে আমি দীর্ঘদিন ফলো আপ করলাম 40 বছর ধরে, কিন্তু সেই ডিজিজটা পাওয়া গেল না, তাহলে এই স্টাডিটাই বৃথা। এই জন্য রেয়ার ডিজিজের জন্য সুইটেবল না, কিন্তু রেয়ার এক্সপোজারের জন্য সুইটেবল। লস ডিউরিং ফলো আপ ইজ কমন, মানে অ্যাট্রিশন প্রবলেম অথবা লস ডিউরিং ফলো আপ ইজ কমন ইন কোহর্ট স্টাডি। দেখা যাবে আমি যেহেতু পেশেন্ট সিলেক্ট বা পার্সন সিলেক্ট করার পরে 40 বছর, 60 বছর বা 100 বছর ধরে ফলো আপ করবো, তো এর মধ্যে কিছু মানুষ মারা যাবে, কিছু মানুষ অন্যত্র চলে যাবে। হ্যাঁ, এই জন্য ফলো আপের সময় শেষ পর্যন্ত সবাইকে নাও পাওয়া যেতে পারে। ডিফারেন্স বিটুইন কেস কন্ট্রোল স্টাডি এন্ড কোহর্ট স্টাডি: case control study proceed from effect to cause, cohort study proceed from cause to effect. Case control study starts with disease, cohort study starts with exposure. Test whether cases occur more frequently in person with disease than person without disease. Test whether disease occur more frequently in exposed person than non-exposed person. Usually, case control study involves fewer subjects. Cohort study involves large number of subjects. Case control study yields results quickly, but cohort study delayed the results যেহেতু long term follow up করতে হয়। Suitable for studying rare diseases. Case control study is suitable for studying rare diseases. Cohort study suitable for studying rare exposure. কেস কন্ট্রোল স্টাডি এস্টিমেট অডস রেশিও, আমরা অডস রেশিওর মাধ্যমে সিদ্ধান্ত নেই যে এক্সপোজারটা বা রিস্ক ফ্যাক্টরটা ডিজিজ কজেশনের জন্য দায়ী কিনা। আর ইন কেস অফ কোহর্ট স্টাডি এস্টিমেট রিলেটিভ রিস্ক রেশিও এন্ড অ্যাট্রিবিউটেবল রিস্ক। আমরা এখানে কোহর্ট স্টাডিতে রিলেটিভ রিস্ক বের করি এবং অ্যাট্রিবিউটেবল রিস্ক বের করে সিদ্ধান্ত নেই যে এই এক্সপোজারটা ডিজিজের জন্য দায়ী কিনা। ক্যান নট yield information about more than one disease. কেস কন্ট্রোল স্টাডিতে একটা ডিজিজের বেশি ইনফরমেশন পাওয়া যায় না। ইন কেস অফ কোহর্ট স্টাডি ক্যান yield information about more than one disease. একাধিক ডিজিজের উপরে তথ্য পাওয়া যায়। কেস কন্ট্রোল স্টাডি ইজ রিলেটিভলি inexpensive.
and cohort study is comparatively more expensive. Then experimental design. In experimental study, individuals are randomly allocated to at least two groups. One group is subjected to intervention, which is called experimental group, and another group is control group, which does not undergo any intervention. There are three criteria for experimental design: intervention or manipulation থাকবে, একটা at least one control group থাকবে, এবং randomization অর্থাৎ গ্রুপে যে ভাগ করব, অ্যালোকেশন করব বিভিন্ন গ্রুপে, সেটা অবশ্যই randomly বা unbiasedly হবে। যারা ক্লাসে জয়েন করেছেন সবাই নাম লিখে চ্যাট বক্সে পাঠিয়ে দেন অ্যাটেন্ডেন্স হিসেবে। ট্রু ভার্সাস কসি এক্সপেরিমেন্টাল স্টাডি, এটাও আগে স্টাডি ডিজাইন পড়ানোর সময় বলেছি যে if all the three criteria, that is intervention, control and randomization, are present, then that is called true experimental study. If one or two criteria of three are absent, then it is called quasi experimental study. quasi experimental ডিজাইন যেমন দুইটা গ্রুপ, একটা হচ্ছে স্টাডি গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। একটা গ্রুপে ইন্টারভেনশন করব আমরা, আর একটা গ্রুপে ইন্টারভেনশন করব না। পরে স্টাডি গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপের যে ইফেক্ট বা এন্ড রেজাল্ট, সেটা পরস্পর কম্পেয়ার করব। তো এখানে র্যান্ডমাইজেশন নাই, আলাদাভাবে গ্রুপিং করা হয়েছে এবং আলটিমেটলি দুইটা গ্রুপের কম্পেয়ার করা হয়েছে। যেহেতু র্যান্ডমাইজেশন একটা ক্রাইটেরিয়া ল্যাকিংস, এই জন্য এটা হচ্ছে কসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। এটা আরেক ধরনের কোসি এক্সপেরিমেন্টাল ডিজাইন, এটাকে বলে বিফোর আফটার স্টাডি। মানে একই গ্রুপ, একটা গ্রুপ, এখানে দুইটা গ্রুপ নাই, একটা গ্রুপ অফ পিপল, তাদেরকে ইন্টারভেনশন করব। ইন্টারভেনশনের আগে এবং পরে কি অবস্থা ছিল সেটা কম্পেয়ার করব। যেমন ধরেন আমি 100 জন হাইপারটেনসিভ পেশেন্ট নিলাম, তারা হচ্ছে আমার স্টাডি গ্রুপ। এই 100 জনকে আমি 1 মাস কোনো একটা প্রেসারের ওষুধ খাওয়ালাম, অ্যান্টিহাইপারটেনসিভ খাওয়ালাম। 1 মাস পরে তাদের আবার ব্লাড প্রেশার দেখলাম। তাহলে এই যে ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার আগে এবং পরে কম্পেয়ার করে আমি বুঝতে পারবো যে ওই ড্রাগটা এফিশিয়েন্ট কিনা ব্লাড প্রেশার কমানোর জন্য। তাহলে এই যে একই গ্রুপের উপরে বিফোর এবং আফটার কম্পারিজন, এই ধরনের স্টাডিকে বলে কোসি এক্সপেরিমেন্টাল স্টাডি, যেটা বিফোর আফটার স্টাডি। ক্লিনিক্যাল ট্রায়াল। ক্লিনিক্যাল ট্রায়াল ইজ দ্য প্ল্যান্ড এক্সপেরিমেন্ট অন হিউম্যান বিং। কোনো মানুষের উপরে যখন এক্সপেরিমেন্ট করা হয় সেটাই হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। ক্লিনিক্যাল ট্রায়াল দুই ধরনের হয়, একটা হচ্ছে আনকন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, যেখানে কোনো কন্ট্রোল গ্রুপ থাকবে না। একটা হচ্ছে কন্ট্রোলড ক্লিনিক্যাল ট্রায়াল, কন্ট্রোল গ্রুপ ইজ প্রেজেন্ট। কন্ট্রোল গ্রুপ প্রেজেন্ট এরকম ক্লিনিক্যাল ট্রায়াল আবার 5 ধরনের: কনকারেন্ট অর প্যারালাল ক্লিনিক্যাল ট্রায়াল, নন কারেন্ট অর হিস্টোরিক্যাল কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, সেলফ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, ক্রসওভার ক্লিনিক্যাল ট্রায়াল এবং ফ্যাক্টরাল ডিজাইন ক্লিনিক্যাল ট্রায়াল। এখানে এই ডায়াগ্রামে দেখানো হয়েছে প্যারালাল অর কনকারেন্ট কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। এখানে সাবজেক্ট সিলেক্ট করার পরে র্যান্ডমলি দুইটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা কন্ট্রোল গ্রুপ। পরে ইন্টারভেনশনের পরে যে আউটকাম সেটা কম্পেয়ার করা হয়। এই প্যারালাল বা কনকারেন্ট কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, এটাই আইডিয়াল ক্লিনিক্যাল ট্রায়াল। এখানে কন্ট্রোল গ্রুপও থাকবে, এক্সপেরিমেন্টাল গ্রুপও থাকবে, ইন্টারভেনশনও থাকবে, র‍্যান্ডম অ্যালোকেশন থাকবে এবং আলটিমেটলি 4টা গ্রুপের মধ্যে কম্পেয়ার করা হবে। নন কনকারেন্ট অর হিস্টোরিক্যাল কন্ট্রোল ট্রায়াল, এটা হচ্ছে সাবজেক্ট আমরা সিলেক্ট করব, তারপরে তার ইন্টারভেনশন করে
আউটকাম দেখব, আবার প্রিভিয়াস স্টাডির যারা মানে প্রথমে হচ্ছে সাবজেক্টদেরকে নিয়ে একটা সময় পরে আউটকাম দেখব। তারপরে আবার ওই সাবজেক্টদেরকে নিয়েই একটা ইন্টারভেনশন করব, তারপরে আউটকাম দেখব। অর্থাৎ এখানে যে ১ম গ্রুপ এবং ২য় গ্রুপ একই ব্যক্তি। কিন্তু কাজটা হবে ২ বার। ১ম বারে একরকম ভাবে সময় পার করে তারপরে আউটকাম দেখব। ২য় বারে আরেক রকম ভাবে সময় পার করে আউটকাম দেখব। একবার ইন্টারভেনশন থাকবে, আরেকবার থাকবে না। এই ধরনের স্টাডিকে বলে নন কনকারেন্ট অর হিস্টোরিক্যাল কন্ট্রোল ট্রায়াল। এখানে একই সাথে ২ গ্রুপের কাজ চলবে না। একটা গ্রুপের কাজ শেষ হবে, ওই সাবজেক্টদেরকেই আবার আরেকটা সময়ে আরেকবার স্টাডি করা হবে। ক্রস ওভার ক্লিনিক্যাল ট্রায়াল, ওখানে হচ্ছে যে এক্সচেঞ্জ করা হয় সাবজেক্ট গ্রুপ। যে ১ম এ সাবজেক্ট সিলেক্ট করে অ্যালোকেট করলাম এক্সপেরিমেন্টাল গ্রুপে এবং কন্ট্রোল গ্রুপে, তারপরে আউটকাম দেখলাম। ২য় ধাপে কি করা হবে? এক্সপেরিমেন্টাল গ্রুপকে কনভার্ট করা হবে কন্ট্রোল গ্রুপে, আর কন্ট্রোল গ্রুপকে কনভার্ট করা হবে এক্সপেরিমেন্টাল গ্রুপে। তারপরে আবার আউটকাম দেখা হবে। মাঝখানে একটু কিছুটা সময় গ্যাপ দিতে হয়। ওই গ্যাপের সময়টাকে বলে ওয়াশ আউট পিরিয়ড। তাহলে এইভাবে যদি গ্রুপ এক্সচেঞ্জ এর মাধ্যমে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়, সেটাকে বলে ক্রস ওভার ক্লিনিক্যাল ট্রায়াল। ফ্যাক্টোরিয়াল ডিজাইন ক্লিনিক্যাল ট্রায়াল, এখানে পার্টিসিপেন্টকে ২ গ্রুপে ভাগ করা হবে। র‍্যা অ্যাস কি বলে? যে র‍্যান্ডমলি, তারপরে ইন্টারভেনশন করা হবে এবং আল্টিমেটলি তথ্য সংগ্রহ করা হবে। তো এইখানে যে কোনো একটা মানে গ্রুপিংটা হচ্ছে ১ম এ একটা ভাগে ভাগ করা হবে, তারপরে আবার ইন্টারভেনশন গ্রুপ, নন ইন্টারভেনশন গ্রুপ। ২য় ধাপেও আবার ২য় গ্রুপেরও ইন্টারভেনশন গ্রুপ এবং নন ইন্টারভেনশন গ্রুপ থাকবে। তো এখানে দেখেন যে পার্টিসিপেন্টদেরকে র‍্যান্ডমলি ফ্লোরিন দেয়া হয়েছে এবং ফ্লোরিন প্লাসেবো দেয়া হয়েছে। আবার যাদেরকে ফ্লোরিন প্লাসেবো দেয়া হয়েছে তাদের কাউকে সুগার দেয়া হয়েছে, সুগার প্লাসেবো দেয়া হয়েছে। একইভাবে ফ্লোরিন প্লাসেবো যাদের দেয়া হয়েছিল তাদের মধ্যেও আবার সুগার এবং সুগার প্লাসেবো দেয়া হয়েছে। তো এই ধরনের ডিজাইনকে বলে ফ্যাক্টোরিয়াল ডিজাইন ক্লিনিক্যাল ট্রায়াল। স্যার, প্লাসিবোটা যদি একটু বলতেন। প্লাসেবো হচ্ছে ইনার্ট সাবস্টেন্স যার কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট নাই। আর নন প্লাসেবো বা যেটা এর এগেইনস্টে দিব সেটা হতে পারে কোনো ড্রাগ, হতে পারে কোনো ফুড সাপ্লিমেন্ট। প্লাসেবো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট বা ড্রাগের অনুকরণে তৈরি একটা জিনিস, কিন্তু তার কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট থাকবে না, ইনার্ট সাবস্টেন্স। এখন আমরা স্টেপস অফ র্যান্ডমাইজ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল যদি দেখি, র্যান্ডমাইজ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়ালের ৫টা স্টেপস। প্রথমে এনরোলমেন্ট করতে হবে সাবজেক্ট, তারপরে র্যান্ডমলি গ্রুপে ভাগ করতে হবে, তারপরে ইন্টারভেনশন এপ্লাই করতে হবে, তারপরে ফলো আপ করতে হবে, ফলো আপ করে ডাটা নিয়ে তারপরে অ্যানালাইসিস করে রেজাল্ট তৈরি করতে হবে। র‍্যান্ডমাইজ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল আইডিয়াল যেটা, সেটার যদি আমরা ফ্লো চার্ট আঁকি, তাহলে প্রথমে রেফারেন্স পপুলেশন, সেখান থেকে র‍্যান্ডমলি আমরা স্টাডি পপুলেশন সিলেক্ট করব। সেখান থেকে আবার ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মাধ্যমে অ্যাকচুয়াল পার্টিসিপেন্ট বের করব। এই অ্যাকচুয়াল পার্টিসিপেন্টদেরকে র‍্যান্ডমলি স্টাডি গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপে ভাগ করব। তারপরে প্রথমে তথ্য সংগ্রহ করে নিব বোথ স্টাডি গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ থেকে। তারপরে এক্সপেরিমেন্টাল বা স্টাডি গ্রুপে ইন্টারভেনশন করব, আরেক গ্রুপে ইন্টারভেনশন করব না। ফলো আপের সময় একটা নির্দিষ্ট সময় পরে আবার প্রত্যেকটা গ্রুপ থেকে ডাটা কালেকশন করব। তারপরে কম্পেয়ার করে অ্যানালাইসিস করে রেজাল্ট তৈরি করব। এটা হচ্ছে আইডিয়াল র‍্যান্ডমাইজ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়ালের ফ্লো চার্ট।
এভাবে আমরা সাধারণত ট্রায়াল করে থাকি। Application of randomized controlled clinical trial to find out the effectiveness of drugs, treatment, procedure, or diet, to evaluate alternative treatments, to evaluate the rational use of antibiotics, to describe the cause-effect relationship. Advantage হচ্ছে reliable and valid, can control confounding variables by randomization, ensures causality and temporality. মানে এই এক্সপেরিমেন্টাল স্টাডি গুলো রিলায়েবল এবং ভ্যালিড হয় এবং কোনো বায়াসনেস থাকে না। কন্ট্রোল গ্রুপ এবং সাবজেক্ট বা এক্সপেরিমেন্টাল গ্রুপ র্যান্ডমলি সিলেক্ট করলে কোনো বায়াসনেস থাকে না এবং কোনো কনফাউন্ডিং ভেরিয়েবল এর মধ্যে কাজ করে না। এবং যদি এই স্টাডি আমরা ঠিকমতো করি তাহলে কজালিটি এনশিওর করে, মানে কোনো একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলের কজ কিনা সেটা এনশিওর করে, এবং টেম্পোরালিটি মানে ইফেক্টের আগে কজ ঘটে সেটা এনশিওর করে। কোনো একটা রিস্ক ফ্যাক্টরকে ডিজিজের কজ বলতে হলে আগে রিস্ক ফ্যাক্টরে এক্সপোজ হবে, তারপরে আউটকাম হবে। আগে কারণ তারপরে বিষয়টা, এটাকে বলে টেম্পোরালি। তো এই এক্সপেরিমেন্টাল স্টাডি কজালিটি এবং টেম্পোরালিটি দুটাকেই এনশিওর করে। ডিসঅ্যাডভান্টেজ ইথিক্যাল প্রবলেম আছে। আমি কিছু মানুষকে একটা অ্যাডভান্টেজিয়াস জিনিস দিচ্ছি, কিছু মানুষকে দিচ্ছি না, এটা অনেক সময় আনইথিক্যাল হয়। নন কমপ্লায়েন্স ইজ মোর, অনেক মানুষ এরকম এক্সপেরিমেন্টে রাজি হয় না। লস টু ফলো আপ ইজ কমন and expensive and often need more time. র্যান্ডমাইজেশন এবং ব্লাইন্ডিং কি জিনিস এবং কিভাবে করতে হয়? র্যান্ডমাইজেশন করতে হয় বাই লটারি, র্যান্ডম নাম্বার টেবিল, সায়েন্টিফিক ক্যালকুলেটর অর বাই কম্পিউটার। আর ব্লাইন্ডিং হচ্ছে কনসিলমেন্ট অফ গ্রুপ অ্যালোকেশন from one to more individuals involved in a clinical trial. অর্থাৎ রিসার্চার বা যারা ওষুধ খাওয়াবে, যারা ডাটা অ্যানালাইসিস করে করবে, তারা কেউ জানবে না কোন গ্রুপে কোন ধরনের লোক, কোনটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, কোনটা কন্ট্রোল গ্রুপ, কোনটাকে ইন্টারভেনশন করা হয়েছে, কোনটাকে করা হয়নি, কোনটাকে ড্রাগ দেয়া হয়েছে, কোনটাকে প্লাসিবো দেয়া হয়েছে, এটা কেউ জানবে না। সেটা গোপন রাখাই হচ্ছে ব্লাইন্ডিং। ব্লাইন্ডিং আবার কয়েক রকম হয়। সিঙ্গল ব্লাইন্ড মানে আননোন টু পার্টিসিপেন্ট, যারা রিসার্চে অংশগ্রহণ করবে তারা জানবে না কে কন্ট্রোল গ্রুপ, কে এক্সপেরিমেন্টাল গ্রুপ। ডাবল ব্লাইন্ড, আননোন টু পার্টিসিপেন্ট এন্ড রিসার্চার, পার্টিসিপেন্টরাও জানবে না, রিসার্চারও জানবে না কে কোন গ্রুপের। ট্রিপল ব্লাইন্ড, unknown to participant, researcher and to person who is evaluating the response of outcome. তাহলে যে ডাটা অ্যানালাইসিস করবে, যে রিসার্চার, যে পার্টিসিপেন্ট, কেউই জানবে না কে কোন গ্রুপের। এটা হচ্ছে ট্রিপল ব্লাইন্ড। অপোজিট টু ব্লাইন্ড ট্রায়াল ইজ ওপেন লেভেল ট্রায়াল। যদি সবাই জেনে যায় কে কোন গ্রুপে আছে, এরকম হলে সেটাকে বলে ওপেন লেভেল ট্রায়াল। আর গোপন থাকলে সেটা হচ্ছে ব্লাইন্ড ট্রায়াল। থ্যাংক ইউ। এই পর্যন্ত আজকের ক্লাস কোহর্ট এবং এক্সপেরিমেন্টাল স্টাডি। কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আপনাদের এটা কত নাম্বার লেকচার স্যার? কত নাম্বার স্যার? এটা 1400? 1403 এর 8 এবং 9। জি স্যার। হ্যালো। 1403 এর 8 এবং 9 নাম্বার লেকচার। আচ্ছা স্যার। আচ্ছা, এখন আপনাদের রেজাল্ট পেয়েছেন কুইজের? পাইছি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে যে যার যার রেজাল্ট অনুযায়ী আরেকটু সিরিয়াস হতে হবে। হ্যাঁ, একটা কোর্স তো এটা, অনেক কিছু একটু পড়াশোনা করতে হবে, সময় আরেকটু নিতে হবে। তো ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।